দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টকশো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন আমাদের অতিথি, চলুন দেখে নেই। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ আইনজীবী। আইন পেশার বাইরে গিয়েও তিনি সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে নির্ভীকভাবে কথা বলেন। আবেগ নয়, আইন দিয়েই তার বিশ্লেষণ। সংবিধান, আইনের ভাষা এবং রাষ্ট্রীয় কাঠামোর বাস্তবতার উপর দাঁড়িয়ে তিনি রাজনীতিকে প্রশ্ন করেন। তার বক্তব্যে বারবার উঠে আসে একটি বিষয়: সংবিধান সংকটে নেই, সংকটে আছে আমাদের মানসিকতা। নির্বাচন নিয়ে তার অবস্থান পরিষ্কার: ব্যবস্থা বদলালেই গণতন্ত্র আসে না, আইনের শাসন ছাড়া কোনো ব্যবস্থাই টেকে না। তিনি মনে করিয়ে দেন, রাষ্ট্র কারো ইচ্ছায় নয়, চলে সংবিধানের ধারায়। দর্শক, আজকে হট সিটের অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। দর্শক, আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক, এবং একই সাথে তিনি প্রধান নির্বাহী বাংলা ফাউন্ডেশন। অ্যাডভোকেট রাজ্জাকী, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে। আপনাকে শুভেচ্ছা। যে বিষয়টি দিয়ে আমরা শুরু করতে চাই, আমরা আপনার ইন্ট্রোটি দেখলাম, নির্বাচনের ডামাডোল পুরোপুরি বাজতে শুরু করেছিল এবং সেই বাজনা বেজেই চলেছে, এবং গতকালকেই প্রতীক বরাদ্দ হয়েছে। আজকেই প্রথম সবগুলো দল একই সাথে তাদের নির্বাচনী প্রচারণায় নেমেছে। সিলেট থেকে শুরু করেছে বিএনপি, ঢাকা 15 থেকে শুরু করেছে জামাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন যারা বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত ছিলেন, যারা ইতিহাসের অন্যতম স্বপ্নদ্রষ্টা ছিলেন, তেমন কয়েকজনের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেছে এনসিপি। এই যে তিনটি প্রচারণা একই সাথে শুরু হলো, আপনি তারেক রহমানের বক্তব্য শুনেছেন, নিশ্চয়ই জামাতের আমিরেরও বক্তব্য শুনেছেন, এবং এনসিপি কি বলেছে সেটাও দেখেছেন। আপনার মূল্যায়ন কি? তারেক রহমান, বিশেষ করে বাংলাদেশের বড় দল বিএনপি, যাদেরকে আমরা দেখেছি, যেহেতু আওয়ামী লীগ এখন নির্বাচনে নাই, তারেক রহমান যে পয়েন্ট দিয়ে শুরু করেছেন, আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে এবং দীপ্ত টিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। আমরা বরাবরই দেখে আসছি, বাংলাদেশে যখন ইলেকশন শুরু হয়, নির্বাচন শুরু হয়, তখন দুটো বাস্তবতা সামনে আসে, এবং দীর্ঘ প্রায় বিশেষ করে 91 সালের নির্বাচন থেকে যদি আমরা দেখে আসি, তারপরে আরও বিশেষভাবে যদি দেখি 2008-এর নির্বাচনের পর থেকে, স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি, মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ বলছেন ধর্মকে নিয়ে রাজনীতি করেন। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেন বলে তিক্ততা সৃষ্টি করেন কিংবা তিতা কথা বলেন, তারা কিন্তু অলমোস্ট সবাই যখন রাজনীতি শুরু করেন, প্রচারণা শুরু করেন, কোনো না কোনো রওজা জিয়ারত করে শুরু করেন। এটাও তো আপনার ধর্মীয় সেন্টিমেন্ট। আমরা যদি আমার দলীয় আদর্শ ধরি, প্রত্যেকটা লোকের নিজস্ব দল আছে, দলীয় আদর্শ থাকে। দলীয় আদর্শ যদি থাকে, তাহলে আমার আদর্শ কে? একটা দলের আদর্শ ফ্রিডম ফর একজন মুক্তিযোদ্ধা, কিংবা পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তার পরবর্তীকালে তো ওনার স্ত্রীও প্রধানমন্ত্রী ছিলেন। আর একটা দলের উনি ক্লেম করেন যে মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের স্থপতি, বাংলাদেশের স্থপতি। এরাও কিন্তু মাজার জিয়ারত করে শুরু করেন। কিন্তু আপনার তো আইডিওলজি হিসাবে আপনার নেতার জায়গা থেকে শুরু করা উচিত ছিল। এই আইডিওলজি আমরা বাস্তবায়ন করব। তাইলে আমরা বুঝতাম যে ওই আইডিওলজি যদি বাস্তবায়ন করতে যান, আমি জিয়াউর রহমান সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি, বেগম খালেদা অত্যন্ত শ্রদ্ধা করি। যদি বেগমজি এবং খালেদা জিয়াউর রহমানের আদর্শ আপনি বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে জিয়াউর রহমান সাহেব যে আদর্শ নিয়েছিলেন, 4.5 বছর ক্ষমতায় ছিলেন। বেগম খালেদা জিয়া আদর্শ নিয়ে যিনি ছিলেন, উনি 91-তে ক্ষমতা আসলেন, আবার অল্টারনেটিভলি 2001-এ আসলেন, তারপরে কিন্তু আর আসতে পারলেন না, উনি নির্যাতিত হয়েছেন কালে। তার মানে যে তাদের যে আদর্শ, সেটা আমরা যদি ধরি দেশের পক্ষের আদর্শ, তাইলে পরে তাদের এই দুরবস্থা। উল্টা দিকটায় আসেন, এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিল, হাসিনা কিন্তু 15 বছর ক্ষমতায় ছিল। আপনাকে এখন আইডিওলজি চুজ করতে হবে। আপনি কি এরশাদের মতো 9 বছর ক্ষমতায় থাকতে চান, কিংবা শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতায় থাকতে চান? তাহলে কিন্তু কোশ্চেন মার্ক মানুষ বিবেচনায় নিবে। আর যদি খালেদা জিয়ার আদর্শে থাকতে চান, জিয়াউর রহমানের আদর্শে থাকতে চান, তাহলে কিন্তু আপনার ক্ষমতা লম্বা হওয়ার কোনো সম্ভাবনা নেই।
পাশাপাশি যদি আপনি ধরেন, আমরা যেটা বললেন তারেক জিয়া সাহেব যেখান থেকে শুরু করছে, আমি আজকে দেখলাম মঞ্চে উনি লোক ডেকে আনছেন ইসের থেকে, এবং সেখানে কতগুলা কথা আসছে। কি আপনি ওমরা করেছেন, হজ করেছেন, ফাইন, তাহলে আপনি বলেন মক্কা মদিনার মালিককে? আল্লাহ। হজের মালিককে? আল্লাহ। এই করতে করতে চলে গেলেন বেহেশতের মালিককে? আল্লাহ। প্রশ্ন হচ্ছে, যেটা আল্লাহর দেওয়ার দিতে পারে সেটা মানুষে দিতে পারে না। পাশাপাশি আরেকটা কথা আছে, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের সাথে কিন্তু আমার খাবার দাবার এবং টাকার সম্পর্ক। আপনি যদি ওইভাবে বিবেচনা করেন, তাহলে আপনাকে বিবেচনায় নিতে হবে যে কেউ যদি বলে যে আপনি তাকে ভোট দিলে বেহেশত পাবেন, এটা হলো আখেরাত দেওয়া। আর আপনি যদি বলেন যে আমি ফ্যামিলি কার্ড দিব, কিংবা কৃষি কার্ড দিব, কিংবা হেলথ কার্ড দিব, এটা কিন্তু জগৎ দেওয়া, রিজিক দেওয়া। তাহলে কেউ দিচ্ছে রিজিক, আর কেউ দিচ্ছেন দুনিয়া, কেউ দিতেছেন আখেরাত। এটা তো ভাই রাজনীতি হতে পারে না। রাজনীতি হতে হলে হবে আমার আদর্শ কি, আমি করব কি, আমার অর্থনীতি কি, আমার রাষ্ট্রনীতি কি, আমার ফরেন পলিসি কি, এইটা হবে। এগুলো তো আমার ইন্টারনাল ম্যানেজারিয়াল জব। আমি আমার দেশ কিভাবে চালাবো, আমার দেশের লোকের খাদ্য কি, অন্ন, বস্ত্র, চিকিৎসা, মৌলিক চাহিদাগুলো, এগুলো মৌলিক চাহিদা, এটা ম্যানেজারিয়াল জব, এটা রাজনৈতিক দর্শন নয়। সেই অর্থে আমি বলতেছি। 2 নম্বর, কেউ বলেন যে গ্রামের মানুষকে এই মানে মৌলবীরা অনেক কিছু বুঝায়। গ্রামের মানুষ কিন্তু আজকে মৌলবীর বোঝানোর ভিতরেও নাই, আর আমি কি বুঝাচ্ছি তার ভিতরেও নাই। কেননা যাকে আমি কৃষক, কামার, কোমর বলি, তাদের সন্তান কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে কিংবা নিকটবর্তী কলেজে পড়ে। সুতরাং কলেজে যখন পড়ে তার চোখটা ওপেন হয়ে যায়। আমি এখন মঞ্চে কি বললাম এটা বললেই হবে না, অর্থাৎ তারা তাদের বাপ মাকে বলতে পারবে। কারণ কৃষকের পোলাপান কি, আপনি সচিব তদন্ত করে দেখেন, সচিব হওয়ার পর অনেক কিছু ভুলে যায়। রেশিও চ্যালেঞ্জ করে দিলাম, বাংলাদেশে যত বড় বড় আমলা যা কিছু দেখেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন 70-80% কোনো ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়ে নাই এবং গ্রামেগঞ্জ থেকে আসছে। সুতরাং এই গ্রামগঞ্জকে যদি আমরা মনে করি যে তারা কিন্তু দেয়ার আইজ আর ভেরি ওপেন নাও ইট ইজ, নাম্বার 1। নাম্বার 2, যদি কালচার, ফ্যাশন যদি ধরেন, বাংলাদেশ তো সেই জায়গায় নাই। 30-40-50 বছর যাবৎ বাংলাদেশের লোক রেমিটেন্স পাঠায় বহির্বিশ্ব থেকে। এখনও ঢাকা শহরের অনেক ফ্যাশন আসার আগে প্যারিসের নতুন ডিজাইনের জামা, ইটালির থেকে জামা, সেটা চলে যায় গ্রামে, একদম প্রত্যন্ত গ্রামে। অল অফ দেম আর স্মার্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি। যখন আপনি অন্য একটা দলকে টার্গেট করে কথা বলেন, আমি মার্কেটিং শিখছিলাম, সেটা হলো প্রোডাক্ট সেল করা, হাউ টু সেল ইউর প্রোডাক্ট। প্রোডাক্ট সেল করার ব্যাপারে একটা থিওরি আছে, সেটা কি, আপনার প্রোডাক্টটা কেন ভালো সেটা বলবে, এইটুকু আপনার রাইট। আপনার প্রোডাক্ট কেন ভালো, কিন্তু অন্যের প্রোডাক্ট খারাপ এটা বলার রাইট আপনার নাই। এবং অন্য কোম্পানির প্রোডাক্টের চেয়ে আপনার ভালো সেটাও আপনার বলার রাইট নেই। আপনি শুধু বলবেন আপনার প্রোডাক্ট ভালো কেন। কিন্তু আমরা আজকে দেখতেছি যেভাবে মানে মার্কেটিংটা করতেছে রাজনীতি, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এই কারণে যে এইটা করতে পারে 3য়, 4র্থ, 5ম গ্রেডের কেউ, কিন্তু একদম টপ লেভেল যখন এভাবে বলে, তখন মনে হয় যে আমি তাকে আন্ডারমাইন্ড করে ভোট নিব, সে আমাকে আন্ডারমাইন্ড করে ভোট নিব। দ্যাট ইজ নট দ্য থিওরি অফ মানে কালেক্টিং ভোটস। ভোটটা কালেক্ট করতে হবে আমি কি করব, আমার দলটা ভালো কেন, আমার রেকর্ড কি, ইত্যাদি ইত্যাদি দিয়ে। একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় যে বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান কান্ট্রি, এখানে যে কোনো নির্বাচনের আগেই আমরা দেখি যে ধর্ম একটা ফ্যাক্টর হয়ে যায়। ধরেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে বা ধর্মীয় দলের রাজনীতি করে, তাদের রাজনীতি একরকমের, কিন্তু যাদের ধর্মীয় দল নয় তারাও দেখি যে নির্বাচনের আগে তাদের একটু লেবাস চেঞ্জ হয়ে যায়, ধর্ম নিয়ে কথাবার্তা বেশি বলা শুরু করেন, অনেকে মাথায় টুপি পরা শুরু করেন। এই যে পরিবর্তনগুলো, এবং ফেসবুকে দেখবেন এগুলো নিয়ে অনেক ধরনের ট্রল হয়। যেমন আমরা একটি ট্রল দেখছিলাম যে আপনি যদি মনে করেন হুট করে কেউ একটি পাজেরো গাড়ি থেকে নেমে আপনাকে জড়িয়ে ধরছে, তাহলে আপনি বুঝে যাবেন নির্বাচন চলে এসেছে। নির্বাচনের আগে এই যে পরিবর্তন হয় কেন হয়, এবং ধর্মীয় পরিবর্তনটা বেশি কেন হয় বাংলাদেশে? এটার মানে হচ্ছেই যে মানুষকে আমরা বোকা ভাবি। আচ্ছা, প্রথম প্রশ্ন। তা না হলে যারা রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে, কম আর বেশি নামাজ আপনি পড়েন বা না পড়েন, আপনি ধর্মে বিশ্বাসী, আপনি রোজা, নামাজ, হজ, জাকাতে বিশ্বাসী। যিনি রেগুলার ধর্ম নিয়ে চর্চা করেন, রেগুলার ধর্মকে ক্যাশ করেন, তার কথা ভিন্ন।
তাকে আমি ধৈরেই নিব যে সে ধর্ম নিয়েই আছে। কিন্তু আমি যখন একটা নির্দিষ্ট সময় এসে কখনো হিজাব পরব, কখনো হাতে তসবি নিব, তখন মাই ইন্টেনশন ইজ ভেরি ব্যাড। এটা তো খুবই খারাপ লক্ষণ যে আপনি নাও ইউ আর কামিং ইন দ্য ফিল্ড টু ক্যাশ দ্য রিলিজিয়ন। আর আমার থিওরিটা হচ্ছে এই, আমি ব্যক্তিগতভাবে বলি, এটা এখন বহু লোকই ব্যবহার করে, কিন্তু এটার উৎপত্তিটা কোথায় সেটা আমি এখন বলছি না। তাদের উৎপত্তিটা ছিল শুধু এইটুক যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনি রাষ্ট্রের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি রিলিজিয়ন নিয়ে থাকবেন, আপনি রিলিজিয়নে থাকেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আরেকজনের রিলিজিয়নকে ক্যাশ করতে, সেটা যখন আপনি বলুন, তার মানে কি আপনি রিলিজিয়ন মানেন না? বাট ইউ হ্যাভ স্টার্টেড ইউর প্রোগ্রাম ফ্রম সাম যে কোন একটা রওজা জিয়ারত করে, এটা তো রিলিজিয়নের অংশ। তাহলে তো আমার ওখানে যাওয়া উচিত ছিল না, সেই হিসাবে যদি আমি বলি। আর তৃতীয় কথা হচ্ছে এই যে আমরা যেটা এখন যাদের কথা বলছি, যে আমরা এমন বক্তব্য শুনতেছি যে যুদ্ধের সময় আমরা তাদের ইতিহাস দেখেছি। ভাই, আপনি ইউনিভার্সিটিতে একটা ছেলে মারামারি করছে, তাকে এক্সপেল করছে, 6 মাস ইউনিভার্সিটিতে যাইতে দেয় নাই। সেই ছেলেটা কিন্তু ঘুরে ফিরে এসে যখন বিচারপতিও হইছে, ম্যাজিস্ট্রেটও হয়, সচিবও হয়, আর্মি অফিসারও হয়, ওই কথা বললে কি তারা বাদ দেওয়া যাবে? আর ওই কথা বলে তুমি ইউনিভার্সিটি মারামারি করছিলে, সেই টাইম, সেই প্রেক্ষাপট, আজকের প্রেক্ষাপট কি এক? আপনি যদি আমাকে ব্যবহার করতে পারেন, আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করে আমাকে নিয়ে গেলেন, নিয়ে বললেন আমার সাথে থাকো, আসো, জোটে আসো, এবং আমি ক্ষমতায় গেলাম, আমাকে মন্ত্রী বানাইলেন, তখন আপনি আমার কাছ থেকে শুধুই ঘ্রাণ পান। তখন আমার 71-এর ভূমিকা নিয়ে আপনার কাছে কোনো কথা থাকে না। আর আজকে আপনি যদি এখন এসে আমার 71-এর ভূমিকা তোলেন, আমাকে নিয়ে কথা বলেন, আমার গায়ের থেকে গন্ধ পান, এটা কি এই দেশের মানুষ বুঝবে না? স্যার, আপনার কি মনে হয় 71, 24, ধর্ম, এই সবগুলোই কি শেষ পর্যন্ত রাজনৈতিকভাবেই ব্যবহার বেশি হয়ে যাচ্ছে? ডেফিনেটলি। তা নাহলে কি আপনি 24 যেটা, 24-এর ঘটনাটা কি? 24-এর ঘটনাকে তো আপনি মূল্যায়ন করবেন, আপনি এগুলো বলে ক্যাশ করবেন না। আমরা অতীতে 71 সালকে সবাই ক্যাশ করেছে, মূল্যায়ন করেনি। মূল্যায়ন করলে কোটা আন্দোলন নিয়ে আন্দোলন হবে কেন? তারপরে আপনি স্বাধীন দেশে লোক হত্যা হবে কেন? স্বাধীন দেশে আয়নাগর হবে কেন? বিনা বিচারে হত্যা হবে কেন? 57 জন অফিসার মারা যাবে কেন? আবার 57 জন অফিসার যখন মারা যায়, বাকি অফিসাররা কিছু করতে পারে না, যাদের ভিতরে ব্যথা ছিল চুপচাপ রয়েছে। আর যারা এটার পক্ষপাতিত্ব করছে কিনা জানি না, কিংবা যদি তাদের টাচ না করে তাকে মিটি করে হাসছেন, এটা কেন হবে? এটা তো মুক্তিযুদ্ধের কথা না। তো আপনি মুক্তিযুদ্ধে ক্যাশ করছেন, আপনি 15 বছর নির্যাতন করেছেন। তাই মুক্তিযুদ্ধের বয়ান যাদের মুখে ছিল, ওটা ছিল তাদের মুখের বুলি, অন্তরে ছিল তাদের অন্য কিছু। তা না হলে আমি মুক্তিযুদ্ধ কেন হইল, 71 সাল কেন হইল? মানুষের বাক স্বাধীনতা দিবেন, মানুষের চলাফেরার স্বাধীনতা দিবেন, মানুষের অন্ন বস্ত্রের নিশ্চয়তা দিবেন, সেটা কি হয়েছে? মেজর সিনহার বুকে ওসি প্রদীপ গুলি করছে। আমি বলছি না বিচারে কি হইল না হইল, আজও কিন্তু তার মৃত্যু রায় কার্যকর হয়নি। কিন্তু একটা পক্ষ কি একইভাবে আবার 24-কেও ক্যাশ করার চেষ্টা করছে? এখন আসেন 24-এর ব্যাপার। 24-এর ব্যাপার আপনি ক্যাশ করতে চাচ্ছেন কিনা এক কথা, কিন্তু 24-এ যদি আপনি আবার কবর দিতে চান, সেটাও তার একটা ব্যাপার। যিনি ক্যাশ করছেন তার ক্যাশের জন্য আমি দায়ী করতে পারি, কিন্তু যিনি দাফন দিতে চান তাকে কি বলবো? যারা আজকে দাফন দিতে চান, 24টা কি? বাংলাদেশে সবাই চিৎকার করে বলে আমি অমুক আন্দোলনের সাথে ছিলাম, আমি 24-এর আন্দোলনের সাথে ছিলাম, সব দল এখন বলে। কিন্তু সে 24-এর আন্দোলনে কারা ছিল সক্রিয়, সেটা কে বলতে পারবে আপনি জানেন? কে? হু ইজ দ্য অথরিটি? অথরিটি হলো যে পালায়ে গেছে। একমাত্র সে বলতে পারবে কার অ্যাকশন তার জন্য এফেক্টিভ হয়েছে। কেননা সে তো 15 বছর ক্ষমতায় ছিল, আজকে যেটা সবচেয়ে বড় দল, তাদের সাথে সহ অবস্থান করে। কিন্তু জুলাইতে যখন টার্নিং পয়েন্ট আসলো, একটা মামলার একটা থিওরি আছে, যিনি ভিকটিম হন, যেমন আপনার হাতে কোপ দিয়ে কেটে ফেললাম, কে কেটে ফেললো আপনি দেখছেন, যেহেতু আপনি মরেন নাই, সুতরাং আপনি বেস্ট উইটনেস যে আপনার হাতে কোপটা দিল কে। সুতরাং শেখ হাসিনার সবচেয়ে পারফেক্ট উইটনেস যে সে তাকে আসলে সরাইছে কারা, তাকে এখান থেকে সরাইছে কারা, সেটা সবচেয়ে বড় উইটনেস হলো শেখ হাসিনা স্বয়ং। এবং সেই শেখ হাসিনা স্বয়ং জানে বলেই শেখ হাসিনার কাছে সবচেয়ে বড় শত্রু এনসিপি। এবং আপনি যদি মনে করেন যে আমি এই আন্দোলনের পক্ষে ছিলাম, তাহলে এনসিপিকে তো আমার বুকে জড়ায় নেওয়ার কথা, কিন্তু এনসিপিকে আমি অ্যাকসেপ্ট করতেছি না কেন? এনসিপি কেন স্বাধীনতা বিরোধী শক্তির সাথে গিয়ে আঘাত করলো, কিংবা তাদের সাথে জোট করলো?
আমি তো ওই আন্দোলনে ছিলাম, আমি ক্লেম করি। আবার আমার এখন নতুন, আমি এটাও বলতেছি যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ যতদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলছে, ততদিন কিন্তু আমরা সেকেন্ড কোনো পার্টির ন্যারেটিভ পাই নাই যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু আজকে আওয়ামী লীগ যখন চলে গেল, তখন কিন্তু আমরা আরেকটা পেলাম, স্বাধীনতার পক্ষের শক্তি। পাশাপাশি এনসিপিকে তারা স্পেস দিতে পারলো না, এদেরকে স্পেস দিল ওই যাদেরকে বলা হয় স্বাধীনতা যুদ্ধ বিরোধী। তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? আওয়ামী লীগের যে শত্রু তার, সে তো আমাদের মিত্র হওয়ার কথা, কিন্তু সে তো আমার মিত্র হয়নি। জানি আওয়ামী লীগের যে শত্রু, সে আমারও যদি শত্রু হয়, তাহলে আমি আর আওয়ামী লীগ তো এক হয়ে গেলাম। তো আপনি যদি এখন 2024কে যারা ক্যাশ করতে চায়, কেন ক্যাশ করতে চায়? যে আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন, সেই পরিবর্তন যদি না হয় আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে আমার লাভ হলো কি আন্দোলনের? সে কারণে আপনি ওই 24টা যদি কেউ ক্যাশ করতে চায় যে আমরা নতুন বন্দোবস্ত চাই, তা নতুন বন্দোবস্ত চাওয়াটাকে যদি আপনি অ্যালাউ না করেন, যারা অ্যালাউ করবে না তারা ওদেরকে কবর দিতে হবে, তাদের আন্দোলনকে কবর দিতে হবে। সুতরাং ওরা যদি 24-এ যারা ক্যাশ করে বেনিফিটেড হলে সেটা এক হিসাব, কিন্তু যারা কবর দিতে চায় সেটা কিন্তু কঠিন অপরাধ। যেহেতু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, একটু নির্বাচন কমিশনে ফিরতে চাই। সাম্প্রতিক গত সপ্তাহটা নির্বাচন কমিশন নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, সমালোচনাও হয়েছে। নির্বাচন কমিশনের সামনে একটি নির্বাচন নিয়ে বা কয়েকটি পয়েন্ট নিয়ে ছাত্রদল আন্দোলনও করেছে এবং নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছে, যে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে তারা বলেছে যে জাতীয় নির্বাচনের আগে আর কোনো ধরনের নির্বাচন হতে পারবে না। এটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচন হতে পারে বা অন্য যে কোনো সাংগঠনিক নির্বাচন হতে পারে। এই বিষয়টি কি নির্বাচনের যে সাংবিধানিক কাঠামো তার মধ্যে পড়ে কিনা, নাকি আমরা একটি রাজনৈতিক সিদ্ধান্তকে আইনি মানে একটা মারপ্যাচের মধ্যে ঢুকিয়ে দিলাম? কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমার এখন কঠিন প্রশ্ন এটা, যে নির্বাচন কমিশন আসলে কার ইশারায় চলে, নির্বাচন কমিশন কার আইনে চলে। কেউ বলে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ করতেছে একটা দল, সে জামাত, আবার জামাত বলতেছে এরকে নিয়ন্ত্রণ করতেছে বিএনপি। এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ চলতেছে। সেই অভিযোগ রাজনীতিবিদরা করুক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু আমি যা দেখি, পত্রিকায় যা বক্তব্য আসে, নেতারা যা বলেন, ডকুমেন্টারি যা আসে, তার আলোকে আমি নির্বাচন কমিশনকে আপনার মাধ্যমে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। এটা রাষ্ট্র তামাশার জায়গা নয়। আপনি যে নির্বাচন ঘোষণা করলেন, তফসিল কোন আইনে, সংবিধানের কোন বিধান মোতাবেক, আপনি আজও পর্যন্ত ঘোষণা করেননি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যদি কেউ দেখাইতে পারে বাংলাদেশে যে এই নির্বাচন কমিশন বলেছে সংবিধানের অত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করছি, মাই চ্যালেঞ্জ, তাকে কৈফিয়ত দিতে হবে। এটা রাষ্ট্র তামাশা নয়। কারণ আপনাকে যদি এই কোম্পানির থেকে চাকরিচ্যুত করা হয়, ফর এক্সাম্পল এই দীপ্ত টিভির থেকেও যদি আপনাকে চাকরিচ্যুত করে, আপনাকে কোম্পানি একটা নোটিশ দিয়ে বলবে দীপ্ত টেলিভিশনের যে আইন আছে সেই আইনের এত ধারার এত অনুচ্ছেদ মোতাবেক তোমাকে চাকরিচ্যুত করা হলো, নাকি করে না? একদমই তাই। তার কি তামাশা? আপনি কিসের উপরে নির্বাচন দিলেন? আপনি প্লেন এসে বললেন 29 থেকে এইটা করবেন, অমুক তারিখ প্রত্যাহার করবেন, অমুক তারিখ নমিনেশন দিব, প্রতীক বরাদ্দ করবো, অমুক তারিখে প্রচার করবেন। কোন ছেদে তামাশা। আমি আবারও বলছি, আপনি কৈফিয়ত দেন। যদি ভুলে যেয়ে থাকেন যেদিন আপনি যেদিন বলেছেন যে তফসিল ঘোষণা করেন, ওই দিন যদি কোনো কারণে ভুল হয়ে থাকে, ভাই কালকে সকালে একটু দেশবাসীকে জানান। আপনার আল্লাহর দোহাই, এটা রাষ্ট্র, এটা তামাশা না, এটা কোনো সমিতি না। কঠিন অপরাধ তার, নাম্বার 1। নাম্বার 2, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে পারবে না। পরিকল্পিতভাবে আপনি যখন চাকসু যোগসু সবটাই যখন একটা পার্টিকুলার দল জিতে যাচ্ছে, তখন কিন্তু এই দেশের দায়িত্বশীল দল যারা এখনো মনে করেন নির্বাচন হলে ক্ষমতায় যাবেন, তারা চিবিয়ে টেলিভিশনে বলেছেন যে ইউনিভার্সিটির নির্বাচনের কোনো ফলাফলের প্রভাব রাষ্ট্রীয় নির্বাচনে, জাতীয় নির্বাচনে পড়ে না। যদি তাই হয়, তাহলে নির্বাচন কমিশন ওই চিঠি ইস্যু করলো কেন? ঠেকাটা কি তার? কালকে বাজারে একটা নির্বাচন হবে, আপনার কথা এটা বন্ধ হয়ে যাবে? ও বাজারের নির্বাচনে কি আপনি, মানে নির্বাচন শব্দ লেখা থাকলেই আপনি ইলেকশন কমিশনের, ওই শব্দটা কোথায় পাইছেন এগুলা? আমি আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনি বলেন আপনি ওই নির্বাচন বন্ধ করতেন কিভাবে? আপনার কোনো ক্ষতি হবে? আপনার এসপি কাজে লাগবে, ডিসি কাজে লাগবে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ওসি, এসপি, ডিসি এগুলা কাজে লাগবে। আপনার তো কোনো হ্যাম্পার হচ্ছে না, আপনি কেন বন্ধ করলেন?
কারণটা কি? তাহলে ইসি কোথায় কাজ করে, কার পক্ষে কাজ করে? নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি চিঠিতে লিখছেন কি জানেন? জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর প্রভাব যাতে না পড়ে সেজন্য উনি চিঠি দিছেন। তার মানে ওই নির্বাচন জাকসু চাকসুর এটার ইম্প্যাক্ট জাতীয় পর্যায়ে নির্বাচনে পড়তে যাচ্ছিল দেখে ভয়ে একটা দলের পক্ষে সেটা করেছে। তাহলে সেই চিঠি দিবে। আমি আবারও কৈফিয়ত চাচ্ছি, উনি আইন দেখা, কোন আইনে, ওনাকে অধিকারটা কে দিল? তার মানে কি সংবিধান নাই দেশে? আমি তো সংবিধান নাই বলছি বহু আগে। আমি বলছি তখন আমার সাথে টকশোতে এসে চিবিয়ে চিবিয়ে বলছে এটা রিড করেন না ভাই, এটা করেন না ওটা। তা আপনি বলেন না কোন আইনে আপনি নির্বাচন দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনার কোনো রাইট নেই, আপনি টোটাল ইলিগাল চর্চা করেন। এবং এই জন্য আমার প্রশ্ন, ওনাকে চালায় কে? নির্বাচন কমিশনের কার কথাই চলে? 3 নম্বর আসেন, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, এদেরকে আপনি নমিনেশন দেখান না কোন আইনে আপনি দিচ্ছেন, কোন আইনে দিচ্ছেন। এখন রাজনীতির বিশেষ প্রভাবে যারা এই সুবিধাটা নিচ্ছেন, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনাদের জন্য দুর্ভাগ্য আসতেছে। কেন আসতেছে? যে যেই শক্তির প্রভাবে আপনারা এই নির্বাচনটা করতে যাচ্ছেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে এবং ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও, তার মানে হচ্ছে এই যে গ্যাপটা আপনি করে যাচ্ছেন ক্ষমতায় যাওয়ার পর, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি কোনো কারণে যদি পরিস্থিতি ঘুরে যায়, এই প্রত্যেকটা ঘটনা আপনাদেরকে ছোবল মারবে। অর্থাৎ প্রশ্ন এসে দেবে, আপনার নমিনেশন তো বাতিল হয়ে গেছে, আপনার সদস্যপদ বাতিল, এটা আসলো কি? এই সমস্ত প্রশ্ন তখন আসবে। কারণ এই বাংলাদেশ আমি চিনি, এই বাংলাদেশ কখন কোথায় কিভাবে কি করে সেগুলো আমরা জানি। এখন সমস্ত লেকুনা বা ছিদ্রগুলো রেখে যাচ্ছেন, ধামাচাপা দিয়ে চলে যাচ্ছেন। যদি কোনো কারণে পরিস্থিতি গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু কঠিন বিপদে পড়বেন আজকে যারা সংসদ নির্বাচন করতেছেন। কারণ আপনারা কোন আইনে যাচ্ছেন আপনারা পরিষ্কার না, এবং নির্বাচন কমিশন বলতে পারতেছে না। তাই আমি মনে করি যে নির্বাচন কমিশনটা পরিষ্কার ক্লিয়ার করা উচিত যে কোন আইনে। ভুলে গেলে কালকে সকালে বলেন, নাহলে আপনার পরিণতি কিন্তু সেই আমাদের এই কি জানি কিছুদিন আগে হুদা সাহেবও প্রধান নির্বাচন কমিশনে ছিলেন, ওটা ওনার মাথায় রাখা উচিত। এটা বাংলাদেশ, সবচেয়ে পরাশক্তি ছিল শেখ হাসিনা। ওনার যেদিন পতন হয় তার আগেও কিন্তু টোটাল বাংলাদেশের সমস্ত কমিউনিটি, রাষ্ট্রীয় সমস্ত অর্গান তার পায়ের তলায় ছিল, তারপরেও তার পতন ঘটেছে। আপনি যে আলোচনাটি বিস্তারিত বললেন, আমি আরেকটু বিষয় যুক্ত করতে চাই যে এই নির্বাচনে অনেক প্রার্থী হয়েছেন যাদের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগও রয়েছে, কিন্তু আইনের যে প্রক্রিয়া আছে, সে যদি এমপি হয়েও আসে তারপরেও যদি সেটা প্রমাণিত হয় তাহলে তো সেই সময় তার প্রার্থিতা বাতিল হতে পারে বা এমপি বাতিল হতে পারে। ইয়েস, সেটা হতে পারে এবং সেটা হবে। কেন হবে সেটাও বলে দিচ্ছি আপনাকে। কেন হবে? ধরে নেওয়া হচ্ছে আমি ক্ষমতায় যাওয়ার পর আমাকে পায় কে, কিন্তু দে হ্যাভ ফরগটেন বাংলাদেশের শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনো নেতা এ পর্যন্ত তো আসে নাই, সামনে আসবে কিনা আমি জানি না। এ পর্যন্ত ক্ষমতাধর বলতে এই ক্ষমতাধর এক জিনিস, আর আপনার একটা যোগ্য নেতৃত্ব সেটা আর এক প্রশ্ন। ক্ষমতাধর বলতেই টোটাল পাওয়ারটা কুক্ষিগত করে রাখছেন একদম হাতের মুঠোয়। কারণ প্রধানমন্ত্রীর টেবিল থাকার কথা একদম সম্পূর্ণ খালি, ওগুলো থাকতো বড়, সমস্ত ফাইল ওই জায়গায়। তো এইরকম একটা লোক আসা কঠিন। সুতরাং আমি ইতিমধ্যে কয়েকটা সিমটম আপনাকে বলি। আপনি যদি জানেন, আব্দুল মোমেনের ইন্টারভিউ দেখছেন কিনা আমি জানি না, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি সম্প্রতি ইন্টারভিউ দিচ্ছেন। উনি 8 মাস দেশে ছিলেন, এখন থেকে 7 মাস আগে বেরিয়ে গেছেন, এবং ওনার জিস্ট হইল যে উনি কীভাবে বেরোইছেন, প্রশাসনের সহযোগিতায়। তো প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে 8 মাস পরেও, এখন থেকে 7 মাস আগেও। তাইলে আজকে যারা ক্ষমতায় যাচ্ছেন না, তাদের মাথায় রাখতে হবে যে প্রশাসন এখনও আপনার না। আপনাদের পক্ষে প্রশাসন কাজ করতেছে এই কারণে তারা মনে করতেছে মন্দের ভালো, যেহেতু যেই ন্যারেটিভ শেখ হাসিনার ছিল সেই মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসেবে আপনারা আবির্ভূত হয়েছেন। কেন হয়েছেন, কী জন্য হয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে পক্ষপাতিত্ব করা হচ্ছে, প্রশাসন করতেছে। এখন ওই মোমেন সাহেব কিন্তু আরও একটা কথা তুলছেন যে আমরা বিদেশে বসে অহেতুক বসে থাকিনি, আমরা এই আওয়ামী লীগ ব্যতীত যদি নির্বাচন হয়, ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় সেটা মেনে নিব না, এবং আমরা লেখালেখি করতেছি বিভিন্ন দূতাবাসে এবং বিভিন্ন সংস্থার কাছে। পাশাপাশি আমেরিকান অ্যাম্বাসেডর সম্প্রতি তারেক রহমান সাহেবের দেখা করছেন, চীনারা কি বলছে, সব কিছু মিলে অর্থ দাঁড়ায় ইনক্লুসিভ নির্বাচন তারা চায়, ইইউ ইনক্লুসিভ নির্বাচন চায়। এই যে স্লোগানটা উঠছে, আমি ইনক্লুসিভ নির্বাচন চাই কি চাই না সেই প্রশ্নে আমি নাই,
কারণ আমি রাজনীতিবিদ না, কিন্তু আমি আলোচনা করতেছি। এখন আওয়ামী লীগ তো দলীয়ভাবে ব্যান্ড নয়, আওয়ামী লীগ তো ব্যান্ড নয়, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে। যারা গণতন্ত্রের নামে চিৎকার করেন আমরা গণতন্ত্র চাই এবং সে কারণে আপনি নির্বাচন চান, তো একই সময় তো আপনাদের বলা উচিত যে দলটা ব্যান্ড নয় সে দল নির্বাচনে আসতে পারবে না কেন। আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগকে আনা উচিত কি উচিত না, কিন্তু গণতন্ত্রের দোহাই দিতেছেন, গণতন্ত্রের নামে নির্বাচন দরকার বলতেছেন, তো গণতন্ত্রের নামে যে দলটা ব্যান্ড নয় 25% to 30% ভোট তাদের আছে যদি হয়, তাহলে আপনারা কেন সরকারকে চাপ দিচ্ছেন না একটা ব্যান্ড না যে দলটা তার কার্যক্রম স্থগিত রাখবেন কেন, ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না কেন? তাহলে গণতন্ত্র আপনিও চান না। এবং এই আওয়ামী লীগ ব্যান্ড নয় কিন্তু নির্বাচন কার্যক্রম স্থগিত রাখছে, তারা মাঠে নয় বলেই বোধহয় অনেকে সুযোগ পাচ্ছেন, যার জন্য যাচ্ছে তাইভাবে নির্বাচনটা চাচ্ছেন। গণতন্ত্রে বিশ্বাসী কেউ না। গণতন্ত্রে বিশ্বাসী হলে রাজনৈতিক দলগুলো এক্সিস্টিং যারা, তাদের তো ইউনূস সরকারের উপরে চাপ দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপরে চাপ দেওয়া উচিত, এই দল ব্যান্ড নয়, তাহলে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না কেন? আমি চাচ্ছি না, তাদের বলা উচিত। কারণ আমি গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র বলতে বলতে ফেনা তুলে ফেলতেছেন এবং নির্বাচিত দলের কাছে দেশ দেশ একেবারে সেফ, নির্বাচিত সরকারের কাছে এই দাবিগুলো রাজনৈতিক দলের, কিন্তু নির্বাচিত দলের কাছে দলের সময় কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যদি জানতে চান বলবো না, ইনক্লুসিভ যে নির্বাচনের কথা আপনি বলছেন, যে আমি বলছি না। বিদেশি শক্তিগুলো যেভাবে বলছে, আমেরিকা বলছে, চায়না বলছে, ইইউ বলছে, এটা কি কূটনৈতিক ভাষা মনে করছেন, নাকি মনে করছেন যে আমাদের যে নির্বাচন কমিশন তার প্রতি তার অনাস্থার জায়গাটা রয়েছে? বিষয়টা শুনেন, ডিপ্লোম্যাটদের ভাষা যদি বুঝতো বাংলাদেশের লোকে, হ্যাঁ, ডিপ্লোম্যাটদের ভাষা মারাত্মক। আমি সব দলের সাথে কাজ করতে চাই, এর মানে কি? ইনক্লুসিভ নির্বাচন, দেখা গেল সব দল আসলো, এরপরও একটা দল আসলো না, তারপর যদি বলে সব দলের সাথে কাজ করতে চাই, মানে কি? 50টা দল আছে দেশে, 25টা আসছে, না আমরা সব দলের সাথে কাজ করতে চাই, তারপর 35টা বাকি দলগুলোর বিষয়েও তার কনসার্ন রয়েছে। তার মানে কি? সিম্পল কথা, এখানে সব দলের সাথে কাজ করতে চাই মানে আওয়ামী লীগকে নির্বাচনে চায় তারা। এখন প্রশ্ন হচ্ছে আমি আওয়ামী লীগকে চাই কি না, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু যারা রাজনৈতিক দল যারা গণতন্ত্রের দোহাই দিচ্ছেন, গর্ব করেন গণতন্ত্র ফেরত আসবে নির্বাচন হলেই, তাহলে ইনক্লুসিভ নির্বাচনের কথা তো তাদের বলা উচিত। আমি বলবো কেন? তারা বলছে, আদৌ বলছে? তো হ্যাঁ, তাহলে বাংলাদেশ কি মানে বৃহৎ শক্তির ক্রীড়ানকে পরিণত হচ্ছে? এই কারণে বলছি, এর আগে যতগুলো নির্বাচন দেখেছি, দেখেন নির্বাচনের কিছু ব্র্যান্ডিং হয়ে গেছে, কোনোটা রাতের ভোট, কোনোটা বিনা ভোটেই নির্বাচিত হয়ে গেছেন। সেই সাথে দেখেছি নির্বাচনের আগে ভারতে সবগুলো দলের দৌড়াদৌড়ি, ভারত থেকে ফিরে এসে আবার বলেছেন কি আলোচনা হয়েছে তা বলা যাবে না। এখন কি আবার আমেরিকা এক ধরনের কথা বলছে, দেখেছেন যে আমেরিকান রাষ্ট্রদূত, চায়না রাষ্ট্রদূত, তারাও আবার নিজেদের মতো করে কূটনৈতিক ভাষায় একে অপরকে দোষারোপ করছে। মানে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? আচ্ছা, ভালো করে আপনি ফলো যদি করেন, 24-এর নির্বাচনের আগে কিন্তু আমেরিকা বলতেছিল যে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই, কেউ বলছিল এটা এই রাষ্ট্র সিদ্ধান্ত নিবে। আবার ওদের পতনের পর ইনক্লুসিভ নির্বাচন অনেক দেশেই চাইছে, তারপরে এখন এসে দেখা গেল ইইউ চায়, আমেরিকা চায়, আবার কেউ কেউ নীরব রয়েছে, নির্বাচনের দিকে যাচ্ছে ট্রেন। হ্যাঁ, তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় কি, শুনেন, 96-তে একটা নির্বাচন হয়েছে, আবার এখন একটা নির্বাচন হচ্ছে। 96 নির্বাচনটা কিন্তু ফেব্রুয়ারির যে নির্বাচনটা, সেইটা কিন্তু আপনার ইনক্লুসিভ নির্বাচন হয়নি। আপনাকে মনে আছে? 96 হ্যাঁ। যেটা যার পরে ভোট করে যে তত্ত্বাবধায়ক, এটার যদিও ব্যাখ্যা দেওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো ফিরিয়ে আনার জন্য নির্বাচনটা জরুরি ছিল, তাই করা হয়েছে। জরুরি ছিল, কেউ তো আসে নাই, এবং জোটে ছিল, হ্যাঁ, জামাত এবং বিএনপি জোটে ছিল, কিন্তু জামাত ও বিএনপিকে ছেড়ে চলে গিয়েছিল। সবাই, কেউ নির্বাচনে আসে নাই, কেউ আসে নাই, শুধু নির্বাচন বিএনপি করে আপনি ক্ষমতায় গেলেন, তারপরে তত্ত্বাবধায়কের দাবি আসলো, সেই তত্ত্বাবধায়ক সরকার আসলো। তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়া যদি আপনি নির্বাচন করেন তাইলে টেকা খুবই কঠিন। কিন্তু আওয়ামী লীগ কিন্তু আজকের যে বড় দল এবং জামাত, এদেরকে বাদ দিয়ে কিন্তু 15 বছর থাকলো, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আওয়ামী লীগরে বাদ দিয়ে নির্বাচন আর বিএনপি জামাতরে বাদ দিয়ে নির্বাচন, দুইটার এফেক্ট কিন্তু একরকম নয়। কারণ আপনি আজকে যে নির্বাচনটা করতে যাচ্ছেন, আমি বলছি না আমি একবারও বলবো না আপনি আওয়ামী লীগকে আনেন, কেননা আমি রাজনীতিবিদ নই,
আমি যদি রাজনীতিবিদ হইতাম, আমি গণতন্ত্রের চিন্তা কইরা কথা বলতাম, তখন একরকম। কিন্তু যে রাজনৈতিক দলগুলো বারবার বলতেছে তারা গণতন্ত্রে বিশ্বাসী, বারবার বলতেছে নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা আসলেই দেশ ঠিক হয়ে যাবে, কিভাবে? তাহলে তাদেরই তো নৈতিক দায়িত্ব, যেহেতু আওয়ামী লীগ দলটা ব্যান্ড নয়, এটাকে যেহেতু ব্যান্ড করা হয় নাই, তাহলে তারা কেন কথাটা তুলতেছে না যে ইনক্লুসিভ নির্বাচন না হলে এই নির্বাচন নিয়ে শঙ্কা আছে ভবিষ্যতে? ওকে, ঠিক আছে, শঙ্কা থাকতেই পারে। আমরা একটু আবার রাজনীতিতে ফিরতে চাই। ভোটের মাঠ গরম। দুটো প্রধান জোট হয়েছে, একটা বিএনপির সাথে যারা রয়েছেন তারা, আর একটা 10 দলীয় জোট যাদের নেতৃত্বে জামাত ইসলাম। জামাতের সাথে 11 দলীয় জোট হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে চরমনাই পীর সাহেবের যে দল, সে দল আসতে পারেনি। এছাড়া নির্বাচনে কিন্তু জাতীয় পার্টিও রয়েছে। এখন এই যে জোট, এই জোট করতে গিয়ে কি আমরা মানে গণতান্ত্রিক যে অধিকার, ভোটের যে ভিন্নতা, মার্কার যে ভিন্নতা, সেই জিনিসগুলো কি হারিয়ে গেল কিনা? ডেফিনেটলি আপনার জোটের রাজনীতিটা, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, জোটের রাজনীতি এটা হলো জোট বিফোর ইলেকশন ক্রস, এটা গণতন্ত্রের সংজ্ঞা নয়। জোট মে বি আফটার ইলেকশন। কেন? আপনার আইডিওলজি একটা, আমার আইডিওলজি একটা। আপনি আমার সাথে জোট করলেন আইসা, কি আমি বড় দল আমার সাথে জোট করছেন, তোমার মার্কে নিয়ে তুমি নির্বাচন করবা, আমার লোকের বলবো ওরে ভোট দাও। এটা কি ফাজলেমি? কারণ আমার লোকগুলো তো আমার আদর্শে বিশ্বাসী। আমি এখন রাজনীতির নামে তারে বলতেছি যেই আদর্শ আমার না তাকে ভোট দিতে। আই হেট দিস পলিটিক্স। এটা গেল একটা। দ্বিতীয়, আমার দলে এসে যোগ দেন, আমার প্রতীক দিব, আপনি আমার মার্কায় নির্বাচন করেন। এটা তো আরও জঘন্য, কারণ আপনি আপনার দলটাকে লাথি মেরে চলে আসতেছেন। একটা দলের রেজিস্ট্রেশন পেতে কাঠখড় পোড়াইতে হয়, সেটাকে শুধু এমপি হবেন এই লোভে, এই মুহূর্তে আপনি আপনার দলের আদর্শ বিকিয়ে দিয়ে চলে আসতেছেন। আসলে কি হবে? আপনাকে এই দল বিশ্বাস করবে? নো। কারণ আপনি যদি আপনার আদর্শ বিকিয়ে দিয়ে চলে আসতে পারেন, কালকে সকালবেলা আর এক দল আপনাকে ডাকলে আমাকে ছেড়েও চলে যেতে পারবেন। এটাকে বলে হালকা সস্তা রাজনীতি। এবং গণতন্ত্রে বিশ্বাসী না কোনো রাজনৈতিক দল, আদর্শে বিশ্বাসী না কোনো রাজনৈতিক দল। আপনি যদি 71-এর রাজাকারকে বলেন যে তার আদর্শ নাই, আপনার আদর্শ তো নাই, আপনি তাকে নিয়েছিলেন একবার, তার আপনি মন্ত্রীও বানাইছেন। সুতরাং আদর্শিক দল বলতে কিছু নাই। এটা হলো শুধু ক্যাশ করা, কে কিভাবে কাকে ল্যাং মারবে। জনগণ এখন সোচ্চার, জনগণ এখন সোচ্চার। তাহলে জোটের এই একটা পার্ট বললাম। আচ্ছা, আর একটা পার্ট বলি, জোটের সবচেয়ে ভয়ানক ক্ষতি হবে কি? আমি যে আমার দলের থেকে 4 জন লোক উপযুক্ত, সেই 4 জনকে বঞ্চিত করে যখন আমি তৃতীয় দলের একটা লোককে দিলাম, বলতে তোমরা তাকে ভোট দিও, তারা উপর দিয়ে আমার দল করবে, ভিতর দিয়ে করবে না, আমি নিশ্চিত করে বলে দিতে পারি। এবং ওই প্রার্থীর ফেল করার সম্ভাবনা আছে। আবার যদি আপনি মনে যে দলের প্রতীক দিয়ে দিলাম, অন্য দল থেকে আসছে, আমার দলের প্রতীক দিয়েছি, মানে আমার দলে যোগ দিয়ে আমার দলের মেম্বার হিসেবে ইলেকশন করতেছে, সেখানেও তার আদি যে লোকগুলো আছে এই দলের, তারা তাকে অ্যাকসেপ্ট করবে না। এবার তো আরপিওর যে সংশোধনী, তাতে যে দল সে দলের মার্কা নিয়েই করতে হবে। মার্কা নিয়ে করবে। বাট তারপরেও দু একজন এরকম করেছে যে কোন একটা দলের সাধারণ সম্পাদক মানে সে তার দল ছেড়ে দিয়ে চলে এসেছে। এসেছে। এই সাধারণ সম্পাদক তো তার ওই দল আর নাই, আইসা এই দলের লাস্ট মেম্বার হয়েছে, তার কোনো পদ নাই এই দলে, সিম্পল যোগ দিছে। তো লাস্ট মেম্বারকে আপনি যখন নমিনেশন দিলেন, তখন জনগণ কি করবে? কোথায় জনগণ বলতে কিছু নাই তো, তার দলের লোকের কথা বলতে পারেন। জনগণের দলবিহীন যে লোকগুলো, এগুলো আপনার ওপিনিয়ন না, এগুলো আপনি ভাবতেই পারবেন না। এদের ভোট কোথায় যাবে সেটা আরেকটা প্রশ্ন আনলেন আপনি। তাহলে এবার তো তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি, এবং সেটার পার্সেন্টেজ 30-এর উপরে, প্রায় 34-এর আপনি কাছাকাছি। যদি ওইভাবে আসেন, এবারের ভোট কঠিন হবে। যদি ভোটটা সুষ্ঠু হয়, ভোটের কারচুপি একটা শব্দ, ভোটের সাথে ইঞ্জিনিয়ারিং একটা শব্দ, এগুলি পরে আনতেছি। তার আগে যদি আপনি আসেন, 4 কোটি তরুণ ভোটার, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আপনাকে, এই 4 কোটি ভোটার, আওয়ামী লীগের কথা বলছি না, আওয়ামী লীগ তো ইলেকশনে আসতেছে না, এই 4 কোটি ভোটারের ভিতরে যদি কিছু আওয়ামী লীগের ভোটার থেকে থাকে, থাকুক, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই। কিন্তু তাদের সংখ্যা খুব নমিনাল হবে, এই কারণে যে 15 বছর তারা তাদের শাসনটা দেখছে। আমি তারপরে কিছু ধরে নিলাম তাদের জন্য রয়েছে। আর আওয়ামী লীগের যে ভোট, এরা যদি ভোটে অংশ নিতে না পারে, আমি একদিন বলছি যে আওয়ামী লীগের ভোট যেদিকে যাবে তারা জিতবে, ইট ইজ এ কারেক্ট, ইট ইজ ফ্যাক্ট। কিন্তু আওয়ামী লীগ হয়তো ভোট বিধানে বিরত থাকবে, তাদের প্রার্থী না থাকলে, নির্বাচন না করলে, আবার জানি না জাতীয় পার্টির দিতে। কিন্তু এখন আসলে 4 কোটি ভোটার, এই 4 কোটি ভোট কিন্তু আওয়ামী লীগকে দেখছে, তার সাথে আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টিকে দেখছে, এদেরকে ভোট দেওয়ার কথা না। কিন্তু 5 তারিখের 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত যে 18 মাস টাইম, 17-18 মাস টাইম, তাতে মাঠে যে দলগুলা বিরাজমান, তাদের অ্যাক্টিভিটিস তারা দেখতেছে। তারা পরিষ্কার দেখবে,
পতিত সরকারের প্রতি যদি কারো দুর্বলতা থাকে বা কোনো দলের অ্যাকশনে যদি বোঝা যায় যে ওই সাথে আতাত আছে বা তাদেরকে ফেভার করতে চায়, তারা এই ভোট থেকে বঞ্চিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এটা গেল একদিক। দ্বিতীয় দিক, 1400 যে ছেলে পেলে মারা গেছে বলতেছে, সেটা তো কোনো না কোনো ভোটারের সন্তান কিংবা কোনো না কোনো ভোটারের নাতি। তাইলে এই যে নানা বা বাবা এই লেভেলের যে লোকটা যে দল করে, সে যদি তার পুত্রকে হারায় থাকে, সে যে দল করুক, যে দলই করুক, সেই দলটা যদি দেখে যে পতিত সরকারের দলের দিকে তার ঝোঁক আছে, তাহলে সেই লোকটাও উপর দিয়ে বলবে না, ভিতরে ভোটটা তার দলের লোকেরা দিবে না। কারণ তার সন্তান হারার ব্যথাটা সে বোঝে, তার দলের নেতা কি হয়ে যাবে, এমপি হবে, সেটা সে বোঝে না, সে তার ব্যথার জায়গাটা দেখে। একইভাবে 30,000 যে আহত হয়েছে, তাদেরও তো দাদা নানা বাবা গার্জিয়ান আছে, তারাও বিবেচনায় নেবে। কোনো দলের সাথেও যদি তারা সংযুক্ত থাকে, কিন্তু সেই দল যদি ফ্যাসিজমের পক্ষে থেকে থাকে, তারা তাদেরকে ভোট দিবে না, উপরে কথা বলবে না। এবং এইভাবে যদি আপনি দেখেন 40-50 হাজার লোকের গার্জিয়ান, তাদের কিন্তু আত্মীয় স্বজন মিলে তারা ভিতরে ভিতরে কি প্রচার করবে আমরা জানি না। সুতরাং ভোট যদি 50-60% শুদ্ধ হয়, হাড্ডি লড়াই হবে। 2/3 মেজরিটি কেউ পাবে না, নাম্বার 1। নাম্বার 2, সিঙ্গেল মেজরিটি নিয়ে উইন করা টাফ হবে। বলছেন চ্যালেঞ্জ, কিন্তু প্রশ্ন হচ্ছে সুষ্ঠু হবে কিনা। মানে কি সংশয়, কোন বিষয়গুলো নিয়ে আপনি সংশয় প্রকাশ করছেন যে সুষ্ঠু হবে কিনা? আমরা দেখতে পাচ্ছি, আমি যে একটু আগে বললাম, আপনি ঋণ খেলাপি যখন অ্যালাউ করছেন, আপনি যখন দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করছেন, কেন অ্যালাউ করছেন? না, কিন্তু ধরেন এটা এক ধরনের প্রার্থিতা হয়ে গেল, কিন্তু তারপর নির্বাচনের যে জায়গা, পুলিশ মাঠে আছে, বিজেপি মাঠে আছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তারপরেও কি কোনো সংশয় থাকার কথা? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, অস্ত্র নাকি এখনো উদ্ধার হয় নাই। আপনি বলেন আমাকে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে 60 বা 63% অস্ত্র উদ্ধার হয়েছে, যেগুলো খোয়া গেছে। খোয়া গেছে, আবার এও বলছে যেগুলো খোয়া গেছে সেগুলো নির্বাচনের সময় ব্যবহার হবে না। উনি কিভাবে বুঝলেন? আমি কেমনে বলবো? খোয়া গেছে সেই অস্ত্র ব্যবহার হবে না। আপনি বলেন, একটা স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথা বলে, আপনি এখানে কি কথা বলবেন? আর আচ্ছা, আমরা এই বিষয়ে না, আমরা আবার অন্য আরেকটি বিষয়ে যেতে চাই। আজকে টিআইবি একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে বলেছে যে যারা এবার নির্বাচনে প্রার্থী হয়েছে, তার মধ্যে 891 জন কোটিপতি প্রার্থী, এবং তার মধ্যে 100 কোটি টাকার মালিক 27 জন। আবারও কি নির্বাচনে 24-এর অভ্যুত্থানের পরেও টাকার খেলা, পেশি শক্তির খেলা, জোর জবরদস্তিমূলক খেলা, এগুলোই কি ফিরে আসবে? আচ্ছা, আপনি আমাকে বলেন, একটা লোক এমপি হবে, মেম্বার অফ পার্লামেন্ট হবে, কোনো সন্দেহ নাই বাংলাদেশে, ঢাকা শহরে না, আমি যদি গ্রামেও যাই, এ তো আমি যদি বলেন প্রমাণ লাগবে না। আপনি এই আবহাওয়ায় থাকেন, তো এই মাটিতে থাকেন না, মফস্বলে বোধহয় 5 কোটি টাকার নিচে এমপি ইলেকশন হয় না গ্রামগঞ্জে। আমরা অবশ্য, মানে আমার নিজের অভিজ্ঞতা যেটুকু আছে, আমি যেটুকু জানি, উপজেলা ইলেকশন করতেই এর চাইতে বেশি খরচ হয়। আচ্ছা দেখেন, আমি অত দূরে গেলাম না, আপনি 10 কোটি টাকাই থাকি একটা এমপি ইলেকশনে। 10 কোটি টাকা কি তামাশা? আপনি কি পাগলে পাইছে? আপনি 10 কোটি টাকা ছাইড়ে দিচ্ছেন বাজারে। একটা মূর্খ লোক, লেখাপড়া জানে না, সংবিধান পারমিট করতে 100% মূর্খ লোক এমপি হইতে পারবে, শিক্ষাগত যোগ্যতা আছে, তো সে এমপি হইতে চায় কেন? কি কারণে? কি আইন পাশ করবে সে? বাংলাদেশে বড় ব্যবসায়ী, কি আইন পাশ করবে সে? কেন আসে? কারণ আপনি যখনই এমপি হয়ে যান, আপনি সব আইনের ঊর্ধ্বে। বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশে কোন যখন এমপি হয়ে যায়, বিশেষ করে যারা সরকার গঠন করে, তাদের এমপি তো দূরের কথা, তার এমপির বাড়ির গাড়ির ড্রাইভারও আইনের ঊর্ধ্বে, ড্রাইভারের পোলাও আইনের ঊর্ধ্বে। কাজেই আমি আইনের ঊর্ধ্বে যেতে চাই, 1। 2, আমি যত অপকর্ম করব সবই যদি আমি আইনের ঊর্ধ্বে থাকতে পারি, সমস্যা কোথায়? আমি রাজনৈতিক দল হিসাবে অবৈধ আর্ন করব, তা না হলে আমি 840 কোটি টাকার একজন খেলাপির কথা জানি, নামটা বললাম না, তাকে আপনি এমপি বানাচ্ছেন কেন? অর্থাৎ একটা পুকুর নিয়ে সে যাচ্ছে, পুকুর মানে আমি ডোবা, যে টাকার ঋণটা, এটা সে 5 বছরে ভরাট করে ফেলবে। তা না হলে আপনি যদি মনে করেন এটা দায়িত্বের জায়গা, তাহলে আপনি কেন যাবেন? আমার ইনকাম দিয়ে আমি চলবো, আর সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আইন পাশ করব, আর সেখানে বলার অধিকার থাকবে আমি শুধু ওইটুকুই, পাশ 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 পাশ।
কিন্তু ভোট চাওয়ার সময় তো কেউ আইন পাশের কথা বলে না, সবাই বলে এলাকার উন্নয়ন এবং জনগণের। টোটালটা জঘন্যতম কঠিনতম অপরাধ এবং ভায়োলেশন অফ কনস্টিটিউশন। সংবিধানে বলা আছে এমপির কাজ কি। আমি দায়িত্ব নিয়ে বলছি 90% এমপি জানেই না তার কাজ কি। এমপির কাজ রাষ্ট্রপতি নির্বাচন করা, এমপির কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করা, এমপির কাজ স্পিকার নির্বাচন করা, এমপির কাজ অন্যান্য নির্বাচন যেটা সংসদের মধ্যে হবে, এমপির কাজ সাব কমিটি গঠন করবে, সুপারভাইজিং করবে অনেক কিছু, এমপির কাজ আইন প্রণয়ন করা, এমপির কাজ বাজেট প্রণয়ন করা, এইগুলো হলো এমপির কাজ। এত যদি লোভ থাকে ডেভেলপমেন্ট ওয়ার্কের, উপজেলা চেয়ারম্যান হন, ইউনিয়নের চেয়ারম্যান হন, আপনি এমপি হওয়ার 100% অযোগ্য। অ্যান্ড ভায়োলেশন অফ কনস্টিটিউশন 53 বছর যাবত এগুলো এমপিরা করে আসতেছে। এবং পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় থাকে পুকুর চুরি করবে, তারা অতীত সরকারের কোনো বিচার করবে না। আজকে এমন কথাও বলা হচ্ছে 16 বছর যাবত ওই সরকার এই চুরি করেছে, অনেক সম্পদ লুটে নিচ্ছে, একটা বার উচ্চারণ করে নাই যে আমরা সেটার বিচার করব, একটা বার উচ্চারণ করে আমরা টাকা ফেরত আনবো, একটা বার উচ্চারণ করতেছে না যে আয়না ঘর বিচার করব, একটা বার উচ্চারণ করতেছে না 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে বিচার করব, একটা বার উচ্চারণ করে না যে শাপলা চত্বর হত্যা হয়েছে বিচার করব। আপনি তাদেরকে দিয়ে কি আশা করেন? জাস্ট দে উইল কাম, আবার তারা লুটে খাবে, চলে যাওয়ার পর আবার রাজনৈতিক দল আসবে, তারা ভাববে আগেরটায় আমাদেরকে কিছু বলে নাই, আমরা তাদের কিছু বলবো না। ইট ইজ ডায়ালগ। অন্য আরেকটি প্রসঙ্গে ফিরতে চাই। আবু হেনা রাজ্জাকি, নির্বাচনের প্রচারের প্রথম দিনেই তারেক রহমান তার বক্তব্যে বলেছেন যে উন্নয়নের নামে 16 বছর লুটপাট। ভালো কথা, আমি তো অ্যাপ্রিসিয়েট করি। উন্নয়নের নামে যে 16 বছর লুটপাট, এটা কি উনি জানেন? গ্রামে গঞ্জে এমন কেউ নাই। পদ্মা ব্রিজের নামে টাকা মারছে, এলিভেটেড এক্সপ্রেস নামে টাকা মারছে, তারপরে কর্ণফুলী টানেলের নামে টাকা মেরেছে, মারছে না? না, কিন্তু এটা কি শুধু রাজনৈতিক অভিযোগ নাকি যারা আইনের সাথে জড়িত তাদেরকে চাপে ফেলে দেওয়া হলো? তার সাথে কি লাইনটা আসছে আমরা ক্ষমতায় গেলে বিচার করব, আমরা ক্ষমতায় গেলে পাচার করা টাকা ফেরত আনবো? আসছে? যেহেতু আসে নাই, আপনি ওইটুক বললে তো সবাই বলে, গ্রামে গঞ্জে সব লোক বলে, আমিও বলি। আমার বলার তারপরে আমি বাড়তি কি পাইলাম? আমি তো বলতেছি চুরি করছে, এটা বিচার করা উচিত। আমরা এত লুট হয়েছে, ফাইন, পরের লাইনগুলা কোথায়? টাকা ফেরত আনবো, রোহিঙ্গা ফেরত দিব, আসছে? এই যে রোহিঙ্গা, আপনি বলেন তো আপনার বাসায় যদি ওয়ার্ল্ড কাপকে একটা লোক ঢুকে, তাহলে আপনি কত কিছু করেন, থানায় মামলা করেন, এলাকাবাসী একত্র করেন, বা এই লোকটা যায় না, আর 10 লাখ রোহিঙ্গা ঢুকলো, সে ব্যাপারে কথা নাই কেন? ইউনূস সাহেব, আমি তো তার এখন কিছু মনেই করি না, কারণ ফ্রম ডে ওয়ান সে অযোগ্য, অথর্ব, এনজিও গভর্নমেন্ট, এগুলো আমরা বলছি। কিন্তু রাজনৈতিক প্রতিশ্রুতি কি? রোহিঙ্গা সরাবেন, আমার দেশের মধ্যে 10 লাখ লোক ঢুকে বসে আছে, এখন যদি আপনি এসে বলেন আগের সরকার ঢুকাইছে তো আমি কি করব, তাহলে তো ভাই ক্ষমতায় যাওয়ার দরকার নাই। না, তাহলে আমাদের করণীয় কি? আপনি সম্প্রতি একটা লেখায় লিখেছেন যে নিরাময় অযোগ্য দুর্নীতি, দুর্নীতি হচ্ছে নিঃশব্দ ঘুণপোকার মতো যা রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। তাহলে কি আমরা ধ্বংসের দিকেই ধাবিত হচ্ছি? আপনি বলেন আপনি উন্নয়নটা কি হইলো? আপনি মাথা পিছু ঋণ নিতেছেন প্রতিদিন, আপনার কি উন্নয়ন হচ্ছে? আমার বক্তব্য হইলো এই, আমার বক্তব্য, আমি কুঁড়ে ঘরে থাকবো কিন্তু আমার জীবন নিরাপদ থাকবে। আমি কুঁড়ে ঘরে থাকবো, আমার বাক স্বাধীনতা থাকবে। আমার বাক স্বাধীনতা আছে কি? ফ্রিডম অফ স্পিচ, এটা আমার দেশে আছে, কিন্তু ফ্রিডম আফটার স্পিচ সেটা হলো মেইন কথা। আপনি যা বলার বলে যেতে পারেন, তারপর ফ্রিডম আফটার স্পিচ আছে কিনা এটা মেইন জিনিস। সুতরাং আপনি 3টা বিষয় একেবারে মৌলিক, আমার চলাফেরার স্বাধীনতা, আমার সম্পদের স্বাধীনতা, আমার জীবনের স্বাধীনতা, এই 3টা জিনিস কেউ যে রাষ্ট্র দিতে পারে না, সে রাষ্ট্রই অট্টালিকা, 4 পয়সার মূল্য নাই, একদম 4 পয়সার মূল্য নাই। ইউনূস সাহেব যতদিন ক্ষমতায় ছিলেন, হ্যাঁ, রিজার্ভ ফান্ড $32 বিলিয়ন আসছে, এখনো ক্ষমতায় আছেন, এখনো ক্ষমতায় আসছে। তারপরে ব্যাংকগুলো সব শাটার বন্ধ হয়ে যাওয়ার কথা, কোনোভাবে টিকিয়ে রেখেছেন। ফরেন রেমিটেন্স বেড়েছে, আমি তার প্রশংসায় এখানে বসিনি, বাট আপনি যদি ফ্রম ডে ওয়ান ধরেন, ইউনূস সাহেব কিন্তু নন কোঅপারেটেড বাই দিস পলিটিক্যাল পার্টিজ। বলেন কেমনে? সিম্পল লজিক দিই আপনাকে, 2টো এক্সাম্পল দিব। আমলারা এবং রাজনীতিবিদরা ইউনূস সাহেবকে কোনো কোঅপারেট করে নাই। কেন করে না তাদের ব্যাপার, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। যে সমস্ত রাজনৈতিক দলরা এখন নির্বাচনের জন্য সবাই চিৎকার করতেছেন, তারা কিন্তু বলেছেন তারা 12 বছর যাবত আন্দোলন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, করেন নাই? বলছেন না? তো 12 বছর আপনি আন্দোলন করেন আওয়ামী লীগের সরানোর জন্য, তারা 15 বছর ক্ষমতায় ছিল, ওইটা কোন পদের আন্দোলন? আবার ইউনূস সাহেবকে সবাই সহযোগিতা করতেছেন বলছেন, বলে নাই? সব রাজনীতি সহযোগিতা করতেছে, উনি 15-16 মাস থাকতে পারতেছে না ঠিক মতো।
এটা কোন পদের সহযোগিতা? এটা হলো মুখে এক, অন্তরে আর এক। এবার আসেন প্রশাসন। যদি বলি আমি অর্থনীতিবিদ ছিল ফখরুদ্দিন, অন 11 গভর্নমেন্ট। ফখরুদ্দিন আর ইউনূস যদি আমি তুলনা করি, কাকে ভালো বলবেন? সব বাদ দেন, দুইটা লোক তো কেউ পলিটিক্যাল না। ইন টার্মস অফ বিশ্বের রিলেশন, যোগ্যতা, অবশ্যই আমি ইউনূসকে বড় বলবো। তা ফখরুদ্দিন সাহেবের পাশে কিন্তু একজন আর্মি চিফ ছিলেন তখন, মইনু আহমেদ। মাটি থরথরায় কাঁপতো না? তো আমার ইউনূস সাহেবের পাশেও তো একজন আর্মি চিফ ছিলেন গত 18 মাস যাবৎ। মেসিসি পাওয়ার নিয়ে মাটি তো কাঁপে নাই। তাহলে কিরম সহযোগিতা করছে প্রশাসন? তারপরও 1.5 বছর ইউনূস সাহেব আছেন, শুধুমাত্র তারকে স্পর্শ করতে সাহস পায়নি। আমরা আসলে তাহলে কে কাকে সহযোগিতা করছি? ধরেন আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হওয়ার কথা ছিল, আপনি জানেন আজকেই আমাদের বিসিবি ঘোষণা দিয়েছে যে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে যেতে পারছি না ভারতের নিরাপত্তার কারণে। হাদির হত্যাকাণ্ডের পর ভারতের সাথে আমাদের সম্পর্ক আরো খারাপ হয়েছে এবং 24-এর পর তো দেখেছেন এই একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় মসজিদের ইমাম, সব জাতীয়রা পালিয়ে গেছে। কোথায় আছে আমাদের এই সম্পর্ক? এটাই তো আমি বলতেছি। যদি তাই আপনি বলেন, সম্পর্ক তো আছেই। আমাদের যারা পালায়ে গেছে 5ই আগস্টের পরে, তারা কোথায় আছে? সবাই ভারতে। তাহলে সম্পর্ক ভালো না? সম্পর্ক তো ভালো। সেটা তো একটা অংশের সাথে, কিন্তু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। আমি তো সেটাই বলতেছি। আপনি ভারত কেন, সব দেশের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। আপনি যখন স্লোগান দেন দিল্লি নয়, পিন্ডি নয়, কি তাইলে? আপনি বিশ্ববাজারে, গ্লোবাল ভিলেজে আপনি বিশ্বের সাথে যোগাযোগ রাখতে হবে। আপনি যদি প্রপারলি রাখতে না পারেন, সেটা আপনার ব্যর্থতা, ওই দেশের ব্যর্থতা নয়। ভারত এসে আমারে কি করলো? আমি যদি আপনার কাছ থেকে পিঠ পোষা দিয়ে একটা কাজ উদ্ধার করে নিতে পারি, আমি ইনভেস্ট করব কেন? এইটার দোষটা কি ভারতের, না আমেরিকার, না চায়নার? আমারটা যখন আমি বুঝি না, আপনি যারা আজকে চিৎকার করতেছেন দেশে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন পাচ্ছেন 26-এ, একবার করে তারা চক্ষু বন্ধ করে ভাবছেন যদি হাসিনাকে সরানো না যাইতো তাইলে 29-এ নির্বাচন হইতো? যদি হাসিনাকে না সরাইতে পারতো, অনেকেই আমরা দেশে আসতে পারতাম না। যদি হাসিনাকে না সরাইতে পারতো, অনেকেরই আফটার ডেথ কোথায় কবর হইতো, কোথায় দাপন হইতো ছিল অনিশ্চিত। এইটা কি আমরা একবারও ভাবছি? তো আপনি ভারতের দোষ অনেক পরে দেন না। আমি আভ্যন্তরীণভাবে আমরা কি করছি? আমার আভ্যন্তরীণ রাজনীতিতে ভারত নিয়ে আমার এত মাথা ব্যথা কেন? তারাই দিচ্ছি, একজনের দেশ আগে ঠিক করি, গঠন করি, তাতে আমার এত কিছু লাগবে কেন? সে আমাকে কি দিবে? আমার তো নির্বাচন 29 হওয়ার কথা। তো যারা নির্বাচনটাকে 26-এর ফেব্রুয়ারিতে নিয়ে আসলো, যাদের বদৌলতে, তারা কোথায়? সবচেয়ে বড় দল, আপনি ক্ষমতায় আসতে পারেন সম্ভাব্য, আপনি তো অনেক সিট ছেড়ে দিছেন, অনেকেরই ছেড়ে দিছেন সো কল্ড অমুক অমুক দলের সাথে। যাদের দলের যদি সংখ্যা কতজন মেম্বার বলা হয়, ডাকা হয়, 2টা বাস ধরে কিনা সন্দেহ, তাদেরকেও সিট ছেড়ে দিছেন। ধরুন 20টা সিটে এই ছেলেপিলেগুলোকে যদি আমরা অ্যাকোমোডেট করে ফেলতাম, ওদের কাজ ছিল হাসিনাকে সরানো, আর তো কোনো আন্দোলন নাই। তো সেখানে তারপরে যদি তারা অ্যাকোমোডেট করে আমরা দেশটাকে সাজাইতাম, মন্দ কি হইতো? তাহলে আন্দোলনের যারা স্টেক হোল্ডার, সেই এনসিপি যখন রাজনৈতিক দল করলো, এনসিপির সাথে বিএনপির জোট কেন হলো না? সেটা কি এনসিপির জন্য হয় নাই বলে মনে হয় আপনার কাছে? না, আমি আপনার কাছ থেকে ব্যাখ্যাটা, আপনার ভাবনা কি এই বিষয়ে? আমার ভাবনাটা হলো সিম্পল, যে এনসিপি যার শত্রু, এনসিপি হলো আওয়ামী লীগের শত্রু, আর সব দল আন্দোলন করছে কার বিরুদ্ধে? ওই হাসিনার বিরুদ্ধে। তাহলে এনসিপি তো সবার বন্ধু হওয়ার কথা ছিল। তা সবার বন্ধু হইতে গেলে সবচেয়ে তো বড় দল যেটা, তারই তো বুকে আগলায় ধরার কথা ছিল। কারণ তোদের জন্যই তো আজকে আমরা এই জায়গাটা আসছি, তোদের জন্যই তো আমি 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন পাচ্ছি, তোদের জন্যই তো আমরা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা পাইতেছি। তারা যখন নেয় নাই আগলে, তখন কি করবে তারা? এখন তাদের বাঁচার প্রশ্ন, এখন তাদের ভিতরে বাঁচার আর্তনাদ। তারা চিন্তা করে কিছুই যখন পাই নাই, মহাসমুদ্রে একটা ভেলা পাইছি, জামাত, ঠিক আছে ধরে থাকি না, দেখি কি হয়। সিম্পল।
তার মানে বড় দল হিসাবে বিএনপির যে লিডিংটা নেয়ার কথা ছিল সেই জায়গায় বিএনপির ব্যর্থতা আছে বলে আপনি মনে মনে করি কি আর বলার প্রয়োজন নেই? একদমই ঠিক আছে। আপনার ব্যাখ্যা আপনার মতো করেই নিশ্চয়ই, আমি হ্যাঁ না কিছু বলছি না। আমি আলোচনার একদম শেষ দিকে আপনাকে একটু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। আপনি অনেক ভালো বিশ্লেষণ করেন, অনেক স্পষ্টবাদী কথা বলেন, কিন্তু আপনি আইন প্রণয়নের জায়গায় আসেন না কেন, বা সুযোগ পেলে কখনো নির্বাচন করবেন কিনা, আর যদি সেই নির্বাচনের সুযোগ আসে কোন দলের হয়ে করবেন, কার পারপাস সার্ভ করবেন? ধন্যবাদ আপনাকে। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আমাকে অনেকগুলো উপমা দিলেন, আমি ভালো লোক, ভালো আইনজীবী, তারপরে আমি ভালো, সব দিক থেকে ভালো। আপনি 100-তে 100 দিলেন। আপনি দেখেন তো যারা ব্যাংকের ডিফল্টার, ঋণ খেলাপি, তারা তো এমপি হবে, আমাকে ডাকবে কেন? যার দ্বৈত নাগরিকত্ব আছে, লোকটা ভালো, তারে আপনি এমপি বানাইতেছেন, আমাকে ডাকবে কেন? কারণ ওই যে দুর্বল জায়গাটা তার, ওই দুর্বলতার কারণে সে ব্যবহৃত হবে। ওই দ্বৈত নাগরিকত্ব নিয়ে এমপি হয়েছে, সময়ের ব্যবধানে যখন বলবে তুমি তো দ্বৈত নাগরিকত্ব এমপি হয়েছো, তুমি তো বাটে পড়বা, আচ্ছা এটা যদি বাটে পড়তে না চাও, ডু দ্যাট, অ্যান্ড হি উইল বি বাউন্ড টু ডু দ্যাট। এই জন্য এই ছিদ্রগুলো রেখে তাদেরকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে। করাপ্ট লোককে সামনে নেওয়া হয় আরও কারাপশন করানোর জন্যে। আমার মতো লোকের ডাকার প্রয়োজন নাই। না, কিন্তু কিছু ভালো লোক না থাকলে তো বিয়ে হয়। ধরেন হাতের 5 আঙ্গুল তো সমান হয় না। আসেন, আমাকে দিলে যে আমি ভালো কিছু করতে আমি সেটা জানি না, কেন পারি না, গ্যারান্টি নাই কেন? আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানগুলায় দেখবেন আপনার একটা ভালো বন্ধু আছে, অনেস্ট ডাক্তার, অনেস্ট অফিসার বা অনেস্ট ছেলে, যখন সে বিসিএস পাশ করে একটা প্রতিষ্ঠানে ঢুকে গেল, এই প্রতিষ্ঠানগুলোর ভিতরের চেহারাটা এরকম যে এখান থেকে একটা লোহার টুকরা ঢুকিয়ে দিবেন, উপাস থেকে স্ক্রু হয়ে বেরোবে। অর্থাৎ প্রতিষ্ঠানটা এমন আপনাকে নষ্ট করে পিছন দিয়ে বের করে দিবে। প্রতিষ্ঠানগুলো সেই জায়গায় গেছে, এবং সেই প্রতিষ্ঠানের রিফরমেশনটা যদি না চায় যারা, তারা আর যাই হোক দেশের মঙ্গল চায় না, তবে নিজের মঙ্গল চায়। আমরা আশা করি যে তরুণদের হাত ধরে অন্তত সেই জায়গায় একটা পরিবর্তন আসতেই পারে। আপনাকে একদম শেষ প্রশ্নটি করছি, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হচ্ছে তো? আপনি আমাকে এইভাবে প্রশ্ন করেন, আমি একটা কথা বলি, আপনি যত বড় কবি, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, নায়ক, নায়িকা, মেধাবী, সাংবাদিক, জার্নালিস্ট, প্রধানমন্ত্রী, যা কিছু হন না কেন, পরবর্তী মুহূর্ত আপনার জন্য আল্লাহর তরফ থেকে কী আসতেছে আপনি তা জানেন না। সো নোবডি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু টেল অ্যাবাউট দ্য ফিউচার। অনেক ধন্যবাদ আবু হেনা রাজ্জাকী, কষ্ট করে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 আমরা হাজির হই এই আয়োজন নিয়ে। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও আমরা হাজির হব। সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।